আজকের গল্প জয়ন্ত ঘোষের লেখা এই তো জীবন। অ্যাম্বুলেন্সের দরজাটা জোরে বন্ধ করেই সায়ক আমার পাশে এসে বসল। আমার হাতের উপর আলতো করে হাত রেখে যেন আমাকে নিরাভয় হয়ে থাকতে বলল। চোখ বন্ধ করে থাকা অবস্থায় শাশুড়িমার মাথার কাছে অক্সিজেন সিলিন্ডারটা ক্রমশ দুলছে। জোরে, খুব জোরে গাড়িটা দৌড়তে শুরু করতেই চোখটা বন্ধ হয়ে এলো জমে থাকা বুকের ভেতর কান্নার জলে। এই তো সেদিন এই বাড়িতে নতুন বউ হয়ে এলাম। তারও আগে মনে আছে একবার সায়ক জোর করে বাড়িতে ডেকে নিয়ে আসায় উনি বেশ বিরক্ত হয়েছিলেন। তখন আমি কলেজ ছাত্রী। নাম ধাম জিজ্ঞেস করে সায়ককে নাকি পরে উনি বলেছিলেন, বামুনের মেয়ে না হলে কিন্তু মেনে নেব না। এই আমি বাবু স্পষ্ট করে বলে দিলাম, সে তুমি যাকেই ধরে নিয়ে এসো। সায়ক মাঝে মাঝে আমাকে খেপানোর জন্য এইসব বলতো। আমার কিন্তু তখন ভারী রাগ হতো। বলতাম, উনি তো বলেই দিয়েছেন বামুনের মেয়ে ছাড়া উনার চলবে না, তো তুমি কেন আমার পিছু পড়ে আছো? ছেড়ে দিলেই তো পারো। সায়ক অবশ্য হা হা করে হেসে ফুৎকারে উড়িয়ে দিত আমার অভিমান মেশানো নালিশ। এরপর যেদিন প্রথম এই বাড়িতে ঢুকতে গিয়ে পিঁড়িতে হোঁচট খেলাম, উনি তো হাই হাই করে উঠেছিলেন। সবার সামনে বলে উঠেছিলেন, এই দেখো তোমরা, সায়ক কাকে ধরে নিয়ে এসেছে। বেচারি দিনের বেলায় দেখে হাঁটতে পারে না। বাড়ি শুদ্ধ লোক হো হো করে হেসে ওঠায় আমার সেদিন খুব খারাপ লেগেছিল। উনার মুখে হাসির ঝিলিক থাকলেও আমার সেদিন মনে হয়েছিল ওই হাসি উনার বিদ্রূপের হাসি। উনি আমাকে একেবারেই মেনে নিতে পারেননি। এরপর যখন উনি বিছানায় পড়লেন, সবাই বলেছিল, কেন, নতুন বউ তো আছে, আবার তোমাদের আয়ার খোঁজ করতে হবে কেন? আয়া কি নিজেদের মতন সেবা করতে পারবে? সায়ক অবশ্য আমার পাশে এসে দাঁড়িয়েছিল। একেবারেই আত্মীয় স্বজনদের কথা মেনে নেয়নি। তবে আয়া যাকে নেওয়া হয়েছিল সে মাঝে মাঝেই কামাই করত। তখন আমার খোঁজ। বৌমা বলে ডাকবার সুরই কত বদলে যেত, যেন কত আপন, কত ভরসা আমার ওপর, ভালোবাসা গড়িয়ে পড়ে যেত। একদিন তো মোবাইলে কথা বলছি, উনি কন্টিনিউ আমাকে ডেকেই যাচ্ছেন। যতই বলছি আসছি, কোনো কিছুতেই থামবার জো নেই। তারপর ঘরে যাবার পর দেখলাম আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই শান্ত গলায় প্রশ্ন করলেন, বৌমা, আমি চলে গেলে তুলসী গাছটায় প্রতিদিন জল দেবে তো? কোনোদিন ভুলে যাবে না তো? অথচ বিয়ের পর প্রথম প্রথম একবার গাছে জল দিতে গেছি। উনি ওপরে দাঁড়িয়েছিলেন। চিৎকার করে বলে উঠলেন, বৌমা, তুমি জানো না বাসি কাপড়ে এইসব করতে নেই? কেউ কোনোদিন শেখায়নি? সত্যি বাবা, ছেলেটা কাকে নিয়ে এসেছে ভগবানই জানেন। আচ্ছা, তোমার বাড়ির লোকেরাই বা কি? এইসব আচার কি তারাও কোনোদিনও করেনি নাকি? ভীষণ রাগ হয়ে গেছিল সেদিন। আসলে ছোটবেলায় মা মারা যাওয়ায় বাড়িতে বয়স্ক মেয়েদের যে অস্তিত্ব সেটা একেবারেই অনুভব করতে পারিনি। তাই পুজো আচ্চা এইসব ব্যাপার স্যাপার কোনোদিনও বাড়িতে বিশেষ একটা দেখিনি। বাবা কলেজে পড়াতেন। সারা দিন মুখের সামনে উনার শুধু বই আর বই। আমি আর আমার বোন ছোটবেলা থেকে বইয়ের মধ্যেই সারা পৃথিবীকে খুঁজে পেতে চেয়েছি। এরপর বিয়ের পর এদের বাড়িতে এসেই এত কিছু।
গাড়িটা হঠাৎ থামতেই দেখলাম একটা বড় নার্সিংহোমের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। নিচে নামতেই উনাকে স্ট্রেচারে করে ভেতরে নিয়ে যাওয়া হলো। প্রাথমিক কিছু কাজকর্ম সারবার পর উনাকে অ্যাডমিট করে দেওয়া হলো। নার্স বলল, যত দ্রুত আইসিইউতে ভর্তি করা যায় ততই মঙ্গল। আসলে কাল দুপুর থেকেই উনার শরীরটা ভালো ঠেকছিল না। বারবার বলছিলেন, বৌমা, আমার না মাঝে মধ্যেই বুকে ব্যথা হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তোমরা কিন্তু আমার আশেপাশে থেকো, কোথাও যেও না। আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম, যদিও বিশেষ একটা লাভ হয়নি। সায়ক ডাক্তারবাবুর সাথে কথা বলতে যাবার পর কাঁচের বাইরে থেকে ওনাকে দেখছিলাম। ঠিক দুপুরবেলা বৃষ্টির জল যখন জানালা দিয়ে এসে বিছানা ভিজিয়ে দিত, উনি আমাকে জোরে চিৎকার করে বলতেন, বৌমা, জানালাটা বন্ধ করে দাও তো, সারা বিছানাটা ভিজে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, না হলে আবার মেঝেতে শুতে হবে। এরপর কখন যে ঘুমিয়ে যেতেন বুঝে উঠতে পারতাম না। পৃথিবীর যে কোনো মানুষকেই ঘুমানোর সময় মনে হয় সে কত নিষ্পাপ, অবোধ, শান্ত, অথচ জেগে উঠলেই যেন এক একজন অন্যরকম মানুষ। তখন তাদের চারপাশে সমস্ত কিছু কেমন যেন বদলে যায়। একদিন সকাল থেকে উঠতে একটু দেরি হয়েছে। উনার বিদ্রূপ, আচ্ছা বৌমা, ৯ করে তো মাস ৬ হয়ে গেল, এখনো এত বেলা করে ঘুম থেকে ওঠা কি? একটু সকাল সকাল উঠে আমার সাথে তো একটু হাত লাগাতে পারো নাকি? সব কিছু যদি এরকম করে বলে দিতে হয় তাহলে তো কিছু করার থাকে না। তখন বাসন মাজার মাসি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকায় লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছিল। উনি পিছন ফিরতে অবশ্য আমায় ইশারা করে চুপ থাকতে বলেছিলেন। মাঝে মাঝে উনার কথাবার্তায় এমন রাগ হতো, মনে হতো বাড়ি ছেড়ে চলে যায়। কারণ সায়ককে অভিযোগ করে কোনো লাভ হতো না। সেই এক কথা, উনার তো বয়স হয়েছে, আর তো কটা দিন, তারপর তোমায় কেউ বিরক্ত করবে না। শীতে বসে থাকতে থাকতে কত কথা চিন্তা করছিলাম। সায়কের স্পর্শে চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, ডাক্তাররা কি বলেছে? কন্ডিশন খুব একটা ভালো না, ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাহলে? খানিকটা ভয়, উদ্বেগ আমাকে ঘিরে ধরছিল। সায়কের মুখের দিকে তাকিয়ে যেন কি একটা খুঁজছিলাম। বিকেলে বোন বাবার সাথে নার্সিংহোমে আসাতে খানিকটা যেন ভরসা পেলাম। সায়ক আমাদের কাছে এসে বলল, তুমি বোনের সাথে বাড়ি চলে যাও, আমি আর বাবা থাকি। যদি কোনো কিছুর দরকার হয় আবার তোমাদের ডেকে নেব, গাড়ি রয়েছে। ড্রাইভারকে আজ বাড়ি যেতে বারণ করেছি, সেরকম কিছু হলে চলে আসবে। যাও, সেই কখন এসেছো এখানে। আমি আর বোন বাড়ি চলে এলাম। যাবার সময় মার দরজাটা ভেজানো থাকা অবস্থাতেই চলে গেছিলাম, খেয়াল ছিল না। আলো জেলে একবার ঘরে ঢুকে সামনের দেওয়ালে তাকাতেই উনার একটা ছবি ঝুলছে, সেটা চোখে এলো। এই ছবিটা বোধহয় সেই দীক্ষা নেবার সময় তোলা। কাছে যেতেই কেমন যেন পাটা ধরে এলো। সেই বউ ভাতের দিনের কথাটা মনে এলো। বৌমা, ঘরে ঢুকেই সোনার জিনিসপত্র সব কিছু আলমারিতে তুলে রাখবে, বাইরে ফেলে রাখবে না। দেখেছো তো কত সব বাইরের লোক ঘুরঘুর করছে, একটা হারিয়ে গেলেই কেলেঙ্কারি হবে। আমি তো বাবা কাউকেই আমার সোনার জিনিস ধরতে দিই না। যতদিন বেঁচে থাকবো আমার কাছেই সব থাকবে।
মার ঘরের আলমারিটার দিকে তাকাতে নিজের মন থেকেই কেন জানি না হাসি চলে এলো। কি অদ্ভুত! বিধাতা কি আমার মনের ভেতরে কি চিন্তা হচ্ছে তা বুঝে নিল নাকি? একবার মনে হলো আলমারিটার চাবিটা ঠিক লাগানো আছে কি না ভালো করে দেখে নিই। যদি উনি ভালো হয়ে ফিরে এসে আবার জিজ্ঞেস করেন, বৌমা, আমার আলমারিতে কত গয়না ছিল, সব গেল কোথায়? কি জানো না মানে? তুমি ছাড়া কে জানবে? এ বাড়িতে কেই বা আছে? সায়কের ফোনটা আসতেই দৌড়ে গিয়ে ধরলাম। কি, কোনো খবর? শান্ত অথচ নিরাশ্রয় ভঙ্গিতে উত্তর এলো, তোমরা রেডি হও, খাওয়া দাওয়া সেরে যত তাড়াতাড়ি পারো চলে এসো, বেশি দেরি করো না।